বন্ধুরা, আমরা সকলেই আমাদের জীবনের খারাপ অভ্যেসগুলোর পরিবর্তন করতে চাই, কিন্তু অধিকাংশ সময়তেই আমরা কিছুদিন চেষ্টা করবার পর হাল ছেড়ে দিই আর আমাদের পুরনো অভ্যেসগুলোতে আবার ফিরে যাই। আমাদের অনেকেরই কিছু না কিছু খারাপ অভ্যাস থাকে, কিন্তু শত চেষ্টার পরেও আমরা অধিকাংশ মানুষ সেগুলোর থেকে বেরোতে পারি না। লেখক রিচার্ড ও কর্নার তার লেখা বই রিওয়ারে এই জিনিসটাই বলেছেন যে কিভাবে একজন মানুষ নিজের মস্তিষ্কের পরিবর্তন করে নিজের জীবনের খারাপ অভ্যাসগুলোকে গোড়া থেকে মুছে ফেলতে পারবেন। তিনি বলেছেন যে মানুষকে নিজের মস্তিষ্ককে পুনর্নির্মাণ করতে হবে। তিনি তার বইতে এই জিনিসটাই বলেছেন, একজন ব্যক্তি কিভাবে নিজের মস্তিষ্ককে পুনর্নির্মাণ করে নিজের জীবনের খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করতে পারে। বন্ধুরা, আমরা অনেক সময়তেই আমাদের খারাপ অভ্যাসগুলোকে করবার পরে আমাদের এই রকম মনে হয় যে এটা না করলেই ভালো হতো, বা পরের বার থেকে এই রকম আর করব না। যেমন রাত জেগে মোবাইল দেখা, ধূমপান করা, মদ্যপান করা, পর্ন দেখা, জাঙ্ক খাবার খাওয়া ইত্যাদি। অধিকাংশ সময়তেই মানুষ এটা জানে যে তার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ, কিন্তু তার সত্ত্বেও মানুষ নিজের জন্য ভালো জিনিসটাকে বেছে নিতে পারে না। কিন্তু এখন প্রশ্ন হলো, মানুষ এমনটা কেন করে? মানুষ এমনটা করে কারণ তাদের মস্তিষ্ক তাদেরকে এমন করবার নির্দেশ দেয়। কিন্তু মানুষের মস্তিষ্ক কেন এমন নির্দেশ দেয়, এটা বোঝার জন্য আপনাকে সর্বপ্রথম এটা বুঝতে হবে যে আমাদের মস্তিষ্ক দুরকমভাবে চিন্তাভাবনা করে। অটোমেটিক সেলফ বা অবচেতন মন এবং কনসিয়াস সেলফ বা সচেতন মন। আমাদের অটোমেটিক সেলফ বা অবচেতন মন নিজের থেকেই কাজ করে আর এটার উপরে আমাদের নিয়ন্ত্রণ থাকে না। আমাদের অটোমেটিক সেলফের দ্বারা আমাদের আত্মধ্বংসাত্মক আচরণগুলোর উৎপত্তি হয়। পক্ষপাত এবং কুসংস্কার আমাদের অটোমেটিক সেলফ থেকে আসে। এছাড়া আমাদের পুরনো এবং খারাপ অভ্যেসগুলো এখান থেকেই আসে। অন্যদিকে আমাদের কনসিয়াস সেলফ বা সচেতন মন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেটাকে ভালো করে চিন্তা করে। আমাদের কনসিয়াস সেলফ বা সচেতন মন যুক্তি এবং যৌক্তিকতা ব্যবহার করে। আমাদের সচেতন মন চিন্তা ভাবনা করে সেই সিদ্ধান্তগুলোই নেয় যেগুলোর ফলে আমাদের কোনো ক্ষতি হবে না। এর থেকে এটা স্পষ্ট যে আমাদের খারাপ অভ্যাসগুলোর জন্য আমাদের অটোমেটিক সেলফ বা অবচেতন মন দায়ী। অতএব আপনি যদি আপনার খারাপ অভ্যাসগুলোর পরিবর্তন করতে চান, তাহলে বেশিরভাগ সময়তে আপনাকে সচেতনভাবে কাজ করবার চেষ্টা করতে হবে এবং নিজের অবচেতন মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। আপনাকে আপনার অবচেতন মনকে প্রশিক্ষণ দিতে হবে যাতে আপনি স্বাস্থ্যকর অভ্যাসগুলোকে অনুসরণ করতে পারেন। অবচেতন মনকে নিয়ন্ত্রণ করা একটু কঠিন, কিন্তু অসম্ভব নয়। আপনার মস্তিষ্কে ক্রমাগত নতুন কোষ তৈরি হচ্ছে। আপনি যখন প্রায় কোনো একটা কাজ করে যান, তখন আপনার মস্তিষ্ক নিজেদের মধ্যে একটা সংযোগ তৈরি করে। আপনি যখন বারবার সেই কাজটা করে যান, তখন আপনার সংযোগ বাড়ার সাথে সাথে সেটা একটা অভ্যেসে পরিণত হয়। এই অভ্যেসগুলো দু ধরনের হতে পারে, ভালো অভ্যেস এবং খারাপ অভ্যাস। আপনি আপনার খারাপ অভ্যেসগুলোর সাথে যুদ্ধ করে সেটাকে পরিবর্তন করতে পারবেন না। আপনাকে আপনার খারাপ অভ্যেসগুলোকে পরিবর্তন করবার জন্য আপনাকে আপনার খারাপ অভ্যেসগুলোকে একটা ভালো অভ্যেস দিয়ে প্রতিস্থাপন করতে হবে। এছাড়া আমাদের মধ্যে এমন কিছু অভ্যেস আছে যেগুলো আমরা মনে করি ভালো, কিন্তু আসলে সেগুলো খারাপ। মানুষ অনেক সময়তে এটা মনে করে যে তাদের ভালো অভ্যেসগুলোর জন্য তারা নিজেরাই দায়ী, আর তাদের খারাপ অভ্যেসগুলোর জন্য এই সমাজ দায়ী। আপনাকে আপনার খারাপ অভ্যেসগুলোকে ত্যাগ করবার জন্য উৎসর্গ এবং অনুশীলন করতে হবে, এবং এটিকে মাইন্ডফুলনেস বলা হয়। মাইন্ডফুলনেস কথাটির অর্থ হলো সচেতন থাকা। মাইন্ডফুলনেস আপনার জীবনের মানকে বাড়াতে সাহায্য করে। মাইন্ডফুলনেসের দ্বারা আপনি কি করছেন এবং কেন করছেন, আপনি সেটা ভালো করে পর্যবেক্ষণ করতে পারবেন। আমাদের অবচেতন মনের লক্ষ্য হলো আমাদেরকে সুখী এবং আরামদায়ক অনুভব করানো। এর ফলে অনেক সময়তেই অবচেতন মন আমাদের এমন কাজ করায় যার ফলে আমাদের প্রথমে খুশি হলেও পরে সেটা আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমরা অধিকাংশ সময়তেই নিজেদেরকে এমন লোকজনদের মাঝখানে ঘিরে রাখি যারা আমাদের মতোই চিন্তাভাবনা করে। যারা আমাদের বিরোধিতা করে আমরা তাদেরকে এড়িয়ে চলি। আমাদের পরিবারের লোকজন অথবা আমাদের বন্ধু বান্ধব যারা আমাদের খারাপ অভ্যাসগুলোর ব্যাপারে কিছু বলে, আমরা তাদেরকে এড়িয়ে যাই। আমাদের অবচেতন মন আমাদের সচেতন মনকে আমাদের চিন্তাভাবনাগুলোকে সংশোধন করতে বাধা দেয়। লেখক বলেছেন, আপনি যদি আপনার খারাপ অভ্যাসগুলোর পরিবর্তন করতে চান, তাহলে আপনি সেগুলোকে একটা জায়গায় লিখুন, অর্থাৎ আপনি একটা জার্নাল মেনটেন করুন। আপনি যখন কোনো কিছু নিয়ে হতাশা বোধ করবেন, আপনি প্রথমে সেটাকে একটা জার্নালে লিখুন।
এরপর দ্বিতীয় ধাপে কি ঘটনা ঘটেছিল আপনি সেটা লিখুন। তৃতীয় ধাপে আপনার যদি কোনো ত্রুটিপূর্ণ বিশ্বাস থাকে তাহলে সেটা নোট করুন। চতুর্থ ধাপে আপনার ভুল বিশ্বাসের ফলে আপনি যেই সিদ্ধান্তে পৌঁছেছেন সেটা নোট করুন। সবশেষে আপনি এটা দেখুন যে এই পরিস্থিতিতে আপনি অন্যরকম কি করতে পারতেন। শিশুরা সাধারণত কান্নাকাটি করে অন্যদের মনোযোগ আকর্ষণ করে। কান্না তাদের পিতামাতার থেকে মনোযোগ আকর্ষণ করবার সর্বোত্তম উপায়। তারা ক্ষেপে গিয়ে যা চায় অনেক সময় তো সেটা পেয়েও যায়। আর এই অভ্যেসটাই ছোট থেকেই আমাদের মধ্যে ঢুকে যায়। আমরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাই আর তখন যদি জীবনে নিজের মনের মতো কিছু না পাই, তখন আমরা ক্ষেপে যাই, হতাশা বোধ করি আর দুঃখ পাই। যখন প্রাপ্তবয়স্করা অন্যের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে তখন তাদের এই বিষয়টা নিয়ে সচেতন হওয়া উচিত। অসচেতনভাবে এই মানুষগুলো এটা আশা করে যে কেউ তাদের লক্ষ্য করবে এবং তাদের সহানুভূতি দেখাবে। বেশিরভাগ মানুষ যারা মনোযোগ আকর্ষণের জন্য আত্মধ্বংসাত্মক আচরণে নিযুক্ত হন তারা একটি নড়বড়ে শৈশব থেকে আসে। আত্মনিয়ন্ত্রণ করা তাদেরকে ছোটবেলায় শেখানো হয়নি। এই মানুষগুলো ছোটবেলায় কোনো অপ্রীতিকর, অনির্দেশিত এবং অসম্মান বোধ করে এবং তাদের এই আত্মধ্বংসাত্মক আচরণ তাদের ছোটবেলার এই অভিজ্ঞতাগুলো থেকে জন্ম নেয়। মনোযোগ সন্ধানী ব্যক্তিদের মধ্যে আত্মহত্যা, আত্মক্ষতি, মদ্যপান এবং মাদক দ্রব্যের অপব্যবহার করবার আচরণ দেখা যায়। তারা অন্যের মনোযোগ আকর্ষণ করবার জন্য নিজের বা অন্যের ক্ষতি করে। এই ধরনের ব্যক্তিরা কখনোই জীবনে সন্তুষ্ট হতে পারে না, কারণ তারা এটা জানে যে তারা জোর করে অন্যের মনোযোগ আকর্ষণ করবার একটা চেষ্টা করে। অতএব এই ধরনের মানুষদেরকে নিজেদের জীবন উন্নতি করবার জন্য নিজের ইচ্ছে শক্তির বিকাশ করতে হবে এবং নিজেদেরকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আপনাকে আপনার খারাপ অভ্যেসগুলোকে এড়াবার জন্য আপনার ইচ্ছে শক্তি এবং আত্মনিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। ঠিক যেমন ব্যায়ামের মাধ্যমে আমরা আমাদের মাংসপেশি শক্ত করে তুলি। আপনি আপনার কাজের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছেন আপনাকে তার প্রতি 100% প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আপনার পুরনো অভ্যেসগুলোকে আপনার কাছে আর ফিরে আসতে দেবেন না। আপনি যখন একটি খারাপ অভ্যেস ছেড়ে দেবেন তখন আপনি সেটা সবাইকে জানিয়ে দিন। উদাহরণস্বরূপ, আপনার যদি মদ্যপানের অভ্যেস থাকে আর আপনি যদি সেটা ছেড়ে দেন তাহলে আপনি সেটা আপনার বন্ধু বান্ধবদের জানিয়ে দিন যাদের সাথে বসে আপনি মদ্যপান করতেন। তারা যদি আপনার সিদ্ধান্তের সম্মান না করে তাহলে আপনি তাদেরকে এড়িয়ে যান। যখনই আপনার মদ্যপান বা ধূমপান অথবা যে কোনো ধরনের খারাপ অভ্যেসের পুনরাবৃত্তি করতে ইচ্ছা করবে, আপনি নিজেকে এটা মনে করিয়ে দিন যে আপনি কত দূর এসেছেন। আপনি যদি এই রকম করতে পারেন তাহলে সময়ের সাথে সাথে আপনার খারাপ অভ্যেসগুলোকে ভাঙা অনেক সহজ হয়ে যাবে। আপনি নিজেকে একটা দীর্ঘ প্রতিক্রিয়ার জন্য মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত করুন। মানুষ যখন কোনো কিছুর প্রতি আসক্ত হয়ে পড়ে তখন তার নিজের উপরে কোনো আত্মনিয়ন্ত্রণ থাকে না। এরপর যখন সে জোর করে সেটার থেকে দূরে থাকার চেষ্টা করে তখন সে অনিদ্রা, উত্তেজনা এবং উদ্বেগের মতো লক্ষ্যগুলিকে অনুভব করে। এর ফলে তার সর্বোত্তম চেষ্টার ফলেও সে তার খারাপ অভ্যেসগুলোকে ত্যাগ করতে পারে না। মানুষ অধিকাংশ সময়তেই কোনো কিছুর প্রতি আসক্ত হয়ে পড়ে কারণ সেই জিনিসটা তাদেরকে ভেতর থেকে একটা ভালো বোধ করায়। মানুষ তাদের খারাপ অভ্যেসগুলোর পুনরাবৃত্তি করে কারণ তারা যখন তাদের খারাপ অভ্যেসগুলোকে অনুসরণ করে তাদের মস্তিষ্কের ভিতরে ভালো বোধ করানো নিউরোট্রান্সমিটার ডোপামিনের রিলিজ হয়। লেখক বলেছেন এই আসক্তিকে পরাস্ত করবার সেরা উপায় হলো সর্বপ্রথম আপনাকে নিজের প্রতি সৎ হতে হবে। আপনাকে এটা মনে করতে হবে যে আপনি আপনার জীবন আবার নতুন করে গঠন করতে চলেছেন। লেখক বলেছেন এটা খুব একটা সহজ হবে না এবং অনেক সময়তেই আপনার হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে। আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনার আশেপাশে এমন কেউ আছে কিনা যিনি আপনাকে সমর্থন করবে। এটা আপনার পরিবারের কেউ অথবা আপনার বন্ধু বান্ধব হতে পারে। লেখক বলেছেন আপনি 12টা ধাপে আপনার মস্তিষ্কের পুনর্নির্মাণ করে আপনার খারাপ অভ্যেসগুলোকে ত্যাগ করতে পারবেন। সর্বপ্রথম আপনাকে এটা মেনে নিতে হবে যে আপনি নেশায় আসক্ত। আপনি এটা বিশ্বাস করবেন না যে আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন বা আপনি এটা যে কোনো সময় ছেড়ে দিতে পারবেন। আপনি যদি নিজেকে এমনটা বলে থাকেন তাহলে আপনি কখনোই এটা ছাড়তে পারবেন না। দ্বিতীয় ধাপে আপনার মনে যখনই কোনো ধ্বংসাত্মক চিন্তাভাবনা আসবে আপনি তখন নিজেকে এটা বলুন যে আপনি এই কাজটা আর করবেন না। এটা খুব একটা জটিল না এবং যে কেউ এই কাজটা করতে পারে। তৃতীয় ধাপে আপনি এটা স্বীকার করে নিন যে আগামী দিনে কঠিন দিন আসবে। একটা সময় এমনও আসবে যখন আপনি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারবেন না
এবং আপনার অবচেতন মনে আত্মধ্বংসাত্মক চিন্তাভাবনা আসবে। আপনি এটা মনে রাখবেন যে এই সময়টা ঠিক কেটে যাবে, যতই প্রলুব্ধকর হোক না কেন। আপনি যদি এই সময় নিজেকে আটকে নিতে পারেন তাহলে এর থেকে আপনি অনেক ভালো অনুভব করবেন। চতুর্থ ধাপে আপনাকে এটা মেনে নিতে হবে যে আপনার আত্মধ্বংসাত্মক আচরণ আপনাকে আপনার খারাপ অভ্যেসগুলো অনুসরণ করতে বাধ্য করছে। কোনো কিছুর প্রতি আপনার একটা আসক্তি থাকতে পারে, তবে আপনি এটাকে অজুহাত হিসাবে ব্যবহার করবেন না। আপনি নিজের প্রতি সৎ থাকার প্রতিশ্রুতি রাখুন। পঞ্চম ধাপে আপনি যাদের আঘাত করেছেন আপনি তাদের কাছে ক্ষমা চেয়ে নিন। এটি আপনাকে ভালো মানুষ হতে সাহায্য করবে এবং এটা চতুর্থ ধাপের সাথে সম্পর্কিত। ষষ্ঠ ধাপে আপনি অন্যদের সাথে সময় কাটান। আপনি পরিচ্ছন্নতার কাজে যোগদান করতে পারেন অথবা কোনো বয়স্ক ব্যক্তির সঙ্গী হতে পারেন। ভালো কাজ করলে আপনি ভেতর থেকে ভালো অনুভব করবেন। আপনার এই মনোভাবের দ্বারা বিশ্বে ইতিবাচকতা ছড়াবে এবং এটি আমাদের বিশ্বকে একটা ভালো জায়গায় পরিণত করে তুলবে। সপ্তম ধাপে আপনাকে মাইন্ডফুলনেস অর্থাৎ সচেতন থাকার অনুশীলন করতে হবে। আপনাকে আপনার প্রতিক্রিয়া এবং আচরণ সম্পর্কে সচেতন থাকতে হবে। আপনি যখন নিজের প্রতি সচেতন থাকবেন আপনি তখন আপনার ভুল কাজগুলোকে ভালো করে দেখতে পারবেন। আপনি যদি এই রকম করতে পারেন তাহলে আপনি নিজেকে সংশোধন করতে সক্ষম হবেন। অষ্টম ধাপে আপনাকে এটা বারবার মনে করতে হবে যে আপনি আপনার খারাপ অভ্যেসগুলোকে ছাড়তে পারবেন। এই রকম বিশ্বাস করবার ফলে এটি অবশেষে আপনার রুটিনের একটি অংশ হয়ে দাঁড়াবে। নবম ধাপে আপনাকে এমন কোনো ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যাদেরকে আপনি আপনার পুনরুদ্ধারের যাত্রার কথা বলতে পারবেন। আপনার কথাগুলো বেদনাদায়ক হলেও তারা যেন কোনো বিচার ছাড়াই আপনার কথাগুলো শুনতে পারে। দশম ধাপে আপনি যদি নবম ধাপে এমন কোনো ব্যক্তি খুঁজে না পান যে আপনার কথাগুলো শুনবে, তাহলে আপনি একটা জার্নাল রাখুন। আপনি প্রতিদিন একটা ভিডিও তৈরি করুন অথবা আপনার অভিজ্ঞতা সম্পর্কে আপনি লিখুন। আপনি রোজ কেমন অনুভব করছেন বা কতটা তীব্র আকাঙ্ক্ষা অনুভব করছেন আপনি সেগুলোকে লিখুন। একাদশ ধাপে আপনি আপনার স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো মনে রাখবেন। আপনি যখন আপনার আত্মধ্বংসাত্মক উপায়গুলোতে ফিরে যাবেন না তখন আপনি প্রতিদিন আপনার মস্তিষ্ককে পুনর্নির্মাণ করছেন। আপনি আপনার মস্তিষ্ককে পুনর্নির্মাণ করবার ফলে আপনার খারাপ অভ্যেসগুলোকে আপনি ত্যাগ করতে পারবেন। আপনার প্রলোভন প্রতিরোধ করবার ক্ষমতা আপনার অগ্রগতির সাথে সাথে উন্নতি হবে। দ্বাদশ ধাপে আপনাকে এগুলো সব অনুশীলন করতে হবে। আপনার সাফল্যের চাবিকাঠি হলো পুনরাবৃত্তি করা। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওর পয়েন্টসগুলো আমি রিওয়্যার বাই রিচার্ড কর্নার বই থেকে শেয়ার করেছি। আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন আর চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।